আরো একবার তোমাদের প্রত্যেককে আমাদের এলিটে স্বাগত জানাই। সামনেই তোমাদের এইচএস এর 4th সেমিস্টারের ক্লাস শুরু হতে চলেছে। সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছিল, সেখানে অনেকেই তোমরা জানতে চেয়েছো সিলেবাস সম্পর্কে কি কি আছে, কিভাবে আমরা পড়াতে চলেছি। সেই নিয়ে আজকে একটা ব্রিফ ডিসকাশন তোমাদের সাথে আমি করব। তাহলে দেখে নেওয়া যাক যে তোমাদের এইবারে 4th সেমিস্টারের সিলেবাসে কি কি রয়েছে। 4th সেমিস্টারে এবার তোমাদের কিন্তু টোটাল 8টা চ্যাপ্টার রয়েছে, মানে কতগুলো ইউনিট আছে, সেই ইউনিটের আন্ডারে আবার অনেকগুলো চ্যাপ্টার আছে। প্রথম যে ইউনিটটা আছে ইউনিট 8, যেটা হচ্ছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, তার আন্ডারে 3টে চ্যাপ্টার আছে, 7, 8 আর 9। আর প্রত্যেকটা চ্যাপ্টার আবার কতগুলো টপিক আছে। পুরো এই যে 8টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা এই চ্যাপ্টার গুলো নিয়ে টোটাল 35 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তোমরা জানো যে আগের পরীক্ষাটা তোমরা এমসিকিউ দিয়ে এসেছো, এবার হবে ডেসক্রিপটিভ, অর্থাৎ 2, 3, 5 মার্কের কোয়েশ্চেন কিন্তু আসবে। তাহলে শুরু করা যাক যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা কি কি পড়তে চলেছি। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, মানে স্বাস্থ্য ও রোগ। স্বাস্থ্য ও রোগে আমরা কি কি পড়বো? এখানে মেনলি পড়বো আমরা ইমিউনোলজি সম্পর্কে, বা ইমিউনিটির কনসেপ্ট নেব। ইমিউনিটি কি, ইমিউনিটির মধ্যে কি কি পেয়ে থাকি, বিশেষ করে অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে জানবো। অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে রিয়াক্ট কি করে, অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি কি নিয়ে তৈরি, তার গঠন, অ্যান্টিবডির বিভিন্ন ধরন, তার কাজ, সে সম্পর্কে জানবো প্রথমে। তারপরে জানবো আমরা ভ্যাকসিন অর্থাৎ টিকাকরণ সম্পর্কে, মানে টিকাকরণ কিভাবে করা হয়, মানে টিকাকরণে কি অ্যাকচুয়ালি কোনো মেডিসিন দেওয়া হয় না, টিকাকরণে কি করা হয় সেটা জানবো। এগুলো হয়ে যাওয়ার পরে আমরা মেইন চলে যাব কতগুলো রোগ সম্পর্কে আমরা ধারণা নেব। বিভিন্ন কয়েকটা রোগের এখানে নাম আছে, কি কি আছে সেটা হচ্ছে যে ম্যালেরিয়া, আমরা প্রত্যেকেই নাম শুনেছি, ফাইলেরিয়া যেটাকে গোদ বলা হয়। এখানে নতুন দুটো রোগের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে চিকেনগুনিয়া আর ডেঙ্গু। সম্ভবত এটা তোমরা বইয়ের মধ্যে পাবে না, চিন্তা করার কোনো দরকার নেই, আমরা কিন্তু এটা খুব যত্ন সহকারে তোমাদের পড়িয়ে দেব। আর কি আছে? অ্যাসক্যারিয়াসিস, টাইফয়েড, নিউমোনিয়া, কমন কোল্ড, অ্যামিবিয়াসিস, রিংওয়ার্ম, কোভিডটাও নতুন অ্যাড করা হয়েছে, অ্যালার্জি আছে, কিছু অটো ইমিউন ডিজিজ আছে। তো এই যে ডিজিজ গুলো আছে এগুলো আমরা কিভাবে পড়বো, প্রত্যেকটা ডিজিজ কেন হয়, কোন প্যাথোজেনের কারণে হয়, তার হোস্টকে, হোস্ট অর্থাৎ সে কার কার মধ্যে দিয়ে তার জীবনটা সম্পূর্ণভাবে তার লাইফ সাইকেলটাকে চালনা করে, সেইটা দেখবো, তার সিমটমস দেখবো, আর সেখান থেকে রোগ মুক্তির উপায়গুলো দেখবো। প্রত্যেকটা ডিজিজে কিন্তু আমরা এইভাবে পড়বো। আর তার সাথে পড়বো লাইফ সাইকেল, অর্থাৎ প্রথমে দেখবো পজিটিভ এজেন্ট কার জন্য হচ্ছে, হোস্ট কে, তার লাইফ সাইকেল কি, এই রোগের ফলে কি হয়, তার লক্ষণ কি হয়, আর রোগ থেকে মুক্তির উপায়। এইভাবেই পড়তে থাকবো। এরপরে আমরা ক্যান্সার আর এইডস যেটা আছে সেটাকে আলাদাভাবে পড়বো। এটার আবার আলাদা কিছু ফিচার্স আছে, যেমন ক্যান্সারের বৈশিষ্ট্য কি, এইডস কি কারণে হয়, সেটা একটা আলাদা ক্লাসে আমরা আলোচনা করব। আর সব শেষে আছে অ্যাডোলেসেন্স, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ, মানে বয়স সন্ধিকালে সমস্যা দেখা যায় যে বিভিন্ন ছেলে মেয়েরা ড্রাগসের প্রতি বা মদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, বিভিন্ন ড্রাগসের অপব্যবহার আমরা দেখি, সেই সমস্ত জিনিস নিয়ে এইভাবে আলোচনা হবে। তো পরপর পরপর জিনিসগুলো কিন্তু আলোচনা করা হবে, একটার পর একটা চ্যাপ্টার তোমাদের অ্যাপের মধ্যে কিন্তু চলে আসবে। এর মধ্যে বলে রাখি যে প্রথম যে 4টে চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 7, 8, 9 and 10, এই 4টে চ্যাপ্টার আমি পড়াবো। আর পরবর্তী যে 4টে চ্যাপ্টার আছে সেটা তোমাদের মেহবুব স্যার পড়াবেন। আমার আর স্যারের ক্লাস কিন্তু একই সাথে অ্যাপে চলতে থাকবে। এরপরে চ্যাপ্টার 8, ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, মানে খাদ্য উন্নতি সাধন বা খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, এরকম ভাবে বাংলাতে আছে। তো এখানে হচ্ছে যে তোমাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা। আমাদের সময় এখানে প্রচুর প্রচুর টপিক ছিল, কিন্তু তোমাদের এখানে সিলেবাস অনেকটাই কমিয়ে দিয়েছে। কিছু মেজর টপিক পড়তে হবে, সেগুলো কি কি? সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং, 1 নম্বর। প্ল্যান্ট ব্রিডিং মানে হচ্ছে উদ্ভিদ প্রজনন বিদ্যা, মানে বিভিন্ন রকমের
বায়োলজিক্যাল কনসেপ্টকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো উন্নত মানের ফসল পেতে পারি, ফসলের উৎপাদন আরো বাড়াতে পারি, ফসলের কোয়ালিটি আরো ব্যাপকভাবে বাড়াতে পারি, সেইগুলোকে কাজে লাগিয়ে এই পুরো টপিকটা হচ্ছে আমার উদ্ভিদ প্রজনন বিদ্যা বা প্ল্যান্ট ব্রিডিং। প্ল্যান্ট ব্রিডিং এর পরে চলে আসছে আমাদের টিস্যু কালচার বা কলা পালন। কলা পালন হচ্ছে যেটা সম্পূর্ণ একটা ল্যাবরেটরি টেকনিক, মানে ল্যাবরেটরিতে কোনো একটা কোষকে আমি কিভাবে তার সমস্ত রকম পরিবেশ দিয়ে পুষ্টি দিয়ে কিভাবে বড় করতে পারি, সেখান থেকে কলা কোষ তো রয়েছে, প্রোটোপ্লাজম কিভাবে তৈরি করতে পারি, সেটা আমরা পড়বো এই টিস্যু কালচার বা কলা পালনে। পুরোটাই হয় আমাদের ল্যাবরেটরির মধ্যে। এর মধ্যে কয়েকটা ছোট ছোট কনসেপ্ট আছে, সেগুলো হচ্ছে প্লুরিপোটেন্সি, টোটিপোটেন্সি। ছোট ছোট কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো সম্পর্কেই আমরা এখানে জানবো। আর লাস্টে একটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে এসসিপি, এটাকে সংক্ষেপে এসসিপি বলে বা সিঙ্গেল সেল প্রোটিন। যারা ধরো মাছ মাংস ডিম খায় না, তো মাছ মাংস ডিম হচ্ছে আমাদের শরীরে প্রোটিনের অন্যতম চাহিদা মেটায়। তো যারা খায় না তারা কিভাবে তাদের শরীরের এই প্রোটিনের চাহিদা মেটাবে, তার জন্য রয়েছে এসসিপি। বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, এই সমস্ত জিনিসকে কাজে লাগিয়ে আমরা এই সিঙ্গেল সেল প্রোটিনটাকে তৈরি করতে পারি। সেটা নিয়ে একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের এসসিপি। এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 9, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানে মানুষের ভালো করতে গেলে কিভাবে আমরা বিভিন্ন অণুজীবকে ব্যবহার করতে পারি, সেটা নিয়ে হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। এর মধ্যে কি কি রয়েছে, মাইক্রোবস ইন ফুড প্রসেসিং, মানে বিভিন্ন খাবার তৈরি করতে আমি কিভাবে অণুজীবদেরকে ব্যবহার করতে পারি। তোমরা অনেকেই পড়েছো যে দই বা পাউরুটি এইসব কিন্তু বিভিন্ন অর্গানিজম তৈরিতে সাহায্য করে। যেমন দই ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে, মানে ব্যাকটেরিয়া থেকে দই তৈরি হয়। পাউরুটিতে যেমন ইস্ট কাজে লাগে, এই সমস্ত মাইক্রো অর্গানিজমকে কাজে লাগিয়ে আমি কিভাবে এই ফুড প্রসেসিং এ কাজে লাগাতে পারি সেটা হচ্ছে এখানে পড়বো। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন রয়েছে, মানে একই রকম ভাবে শিল্প উৎপাদনে কিভাবে আমরা বিভিন্ন অর্গানিজমকে ব্যবহার করতে পারি। যেমন ধরো ওষুধ তৈরিতে, ভ্যাকসিন তৈরিতে কি করে করতে পারি। নেক্সট হচ্ছে সিউয়েজ সিস্টেম, মানে সিউয়েজ ট্রিটমেন্ট। এখানে পড়বো আমরা যে ড্রেনের জল থাকে বা নোংরা জল থাকে, সেটাকে কিভাবে আবার ফিল্টার করে আমি শুদ্ধ জলে পরিণত করব, সেই বিশুদ্ধ জলকে আবার কিভাবে আমি পানীয় জলে পরিণত করছি, সেটা হচ্ছে এই সিউয়েজ ট্রিটমেন্টে আমরা দেখব। আর দেখবো কি শক্তি উৎপাদন, এনার্জি জেনারেশন, আর হচ্ছে মাইক্রোবস অ্যাজ বায়ো কন্ট্রোল এজেন্টস অ্যান্ড বায়ো ফার্টিলাইজার্স, অ্যান্টিবায়োটিক প্রোডাকশন অ্যান্ড জুডিশিয়াস ইউজ, মানে হচ্ছে বিভিন্ন মাইক্রোবসকে ইউজ করে আমরা কিভাবে বায়ো কন্ট্রোল করতে পারি, মানে পেস্ট কন্ট্রোল করতে পারি সেটা দেখতে পারি। আর বায়ো ফার্টিলাইজার, বায়ো ফার্টিলাইজার মানে কি জৈব সার, আমরা জানি গোবর সার এক ধরনের জৈব সার, সেই সমস্ত জিনিসে কিভাবে আমরা এই মাইক্রো অর্গানিজম গুলোকে কাজে লাগাতে পারি সেই সমস্ত কিছু দেখবো এই চ্যাপ্টার 9-এ। লাস্টের চ্যাপ্টার রয়েছে, মানে আমার পোর্শনের লাস্টের চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে চ্যাপ্টার 10, যেটা ইউনিট 9 এর আন্ডারে আসছে, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, বিশেষ করে নিট যারা দেবে তাদের জন্য তো খুবই ভালো একটা চ্যাপ্টার। এখানে আমরা মেইনলি পড়বো যে বিভিন্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা জীববিদ্যায় কি করতে পারি, মেইনলি হচ্ছে এটা। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা হয়তো নামগুলো আগে শোনোনি, নামগুলো নতুন নতুন লাগছে, কঠিন লাগছে, কঠিনের কোনো ব্যাপার নেই, সবটাই কিন্তু বুঝলেই সোজা। তো প্রথমেই আছে প্রিন্সিপাল প্রসেস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে হবে। তার মধ্যে রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজিটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর রয়েছে কি অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচার, এই বায়োটেকনোলজিকে আমরা স্বাস্থ্য কৃষিবিদ্যায় কিভাবে কাজে লাগাতে পারি সেটা দেখবো। হিউম্যান ইনসুলিন অ্যান্ড ভ্যাকসিন প্রোডাকশন, ধরো তোমরা হয়তো অনেকেই শুনেছো যে বাড়িতে কারো হয়তো ডায়াবেটিস আছে, তাকে রোজ ইনসুলিন ইনজেক্ট করতে হয়।
এই যে ইনসুলিনটা আমরা ইনজেকশনের মাধ্যমে নিচ্ছি, সেই ইনসুলিনটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? ইনসুলিনটা অ্যাকচুয়ালি আমাদের ল্যাবরেটরিতে তৈরি করতে হচ্ছে, বা এই যে ভ্যাকসিনটা আমাদেরকে ল্যাবরেটরির মধ্যে তৈরি করতে হচ্ছে। সেটা কিভাবে তৈরি করতে হচ্ছে সেটা এখানে আমরা শিখবো। এরপরে হচ্ছে স্টেম সেল থেরাপি। অনেকেই দেখবে যে হয়তো কেউ কোনো মুভি টুভি দেখেছো, সেখানে বলেছে যে স্টেম সেল থেরাপি নিতে হবে, বোন ম্যারো চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা হচ্ছে স্টেম সেল থেরাপির মধ্যে রয়েছে। জিন থেরাপিও ওই একই রকমই জিনিস। আর রয়েছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা যেটাকে আমরা বলি জিএমও। অ্যাকচুয়ালি কি করা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমে? ধরো কোনো এক ধরনের চাল তুমি খাও, ধরো বাসমতি চাল খাও। এবার আমি চাইছি যে বাসমতি চালটা আমি খাচ্ছি সেটা যেন আরেকটু ভালো মানের হয়। সেই ভালো মানের হওয়ার জন্য আমি কি করব, বাইরে থেকে কতগুলো পদ্ধতির মাধ্যমে আমি সেই বাসমতি চালটাকে আরো বেশি মডিফাইড করে দিচ্ছি, আরো ভালো করে দিচ্ছি। এর ফলে, এই প্রসেসটার ফলে যে আমি চালটা এবার পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফাইড শস্য। তো সেটা এখানে আমরা পড়বো যে কিভাবে করা হচ্ছে। আর পড়বো বিটি ক্রপস। বিটি ক্রপসও এক ধরনের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ট্রান্সজেনিক অ্যানিমালস, বায়োসেফটি ইস্যুস, বায়োপাইরেসি আর পেটেন্ট। এবার বায়োপাইরেসি পেটেন্ট একটু বলে রাখি, এখানে আমরা পড়বো ধরো আমি কোনো একটা জিনিস আবিষ্কার করেছি, কিন্তু বাইরের লোক এসে বলছে না মৌমিতা জিনিসটা আমার, মৌমিতা এটা আবিষ্কার করেনি। তখন স্বাভাবিক আমার খারাপ লাগবে, আমার মন খারাপ হবে। আমি তৎক্ষণাৎ কি করার চেষ্টা করবো, সেটাকে মানে বিভিন্ন প্রসিডিওর আছে তার মাধ্যমে পেটেন্ট করিয়ে নেবো, মানে সেই জিনিসটার একমাত্র অধিকার বর্তায় আমার ওপর, এটা অন্য কেউ তৈরি করেনি বা অন্য কারণ নয়। তো এখানেই আমরা এই বায়োপাইরেসি আর পেটেন্টের ব্যাপারটা দেখবো। তাহলে এই 4টে চ্যাপ্টার আমি পড়াবো। আশা করি বোঝা গেছে যে কিভাবে পড়াবো। 1 বাই 1 কিন্তু আমি এক এক করে যাব, মানে একসাথে এইটাও পড়াচ্ছি সেটা না, একটার পর একটা চ্যাপ্টার কিন্তু আসবে, আর প্রত্যেকটাই ইন ডিটেলসে আলোচনা করা হবে। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। এরপরে চলে আসি, আমাদের স্যার যেটা পড়াবেন সেটা হচ্ছে ইউনিট 10, সেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টেও 4টে চ্যাপ্টার রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো অলরেডি তোমরা কিন্তু ক্লাস 9-10-এ পড়ে এসেছো, মানে একটু হলেও কনসেপ্ট আছে আশা করি সবার। যদি নাও থাকে কোনো ব্যাপার নেই, স্যার আমাদের একদম বেসিক থেকে আলোচনা করেন, সকলেই কিন্তু বুঝতে পারবে। তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার 11, অর্গানিজম অ্যান্ড পপুলেশন। এখানে আমরা কি কি দেখবো সেটা হচ্ছে যে পপুলেশন অ্যাকচুয়ালি বলতে কি বুঝি। সাধারণত পপুলেশন যদি বলা হয় তাহলে তোমরা বুঝবে যে কি ভারতের পপুলেশন মানে কি, ভারতে আমরা মানে মানুষ কত সংখ্যক লোক রয়েছেন সেটাকেই বোঝায়। কিন্তু পপুলেশন বলতে আমরা যে কোনো কিছু বা যে কোনো জীবেরই পপুলেশন বলতে পারি। তো পপুলেশনের কনসেপ্ট আগে শিখে নেব, তারপরে মিনিং অফ এনভায়রনমেন্ট মানে পরিবেশ কি, হ্যাবিটেটের কনসেপ্ট নেব, নিশের কনসেপ্ট নেব। অনেকেই হ্যাবিটেট আর নিশের মধ্যে গুলিয়ে ফেলে, ভাবে যে দুটো জিনিসই এক, কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। পপুলেশন ইন্টারাকশন মানে পপুলেশন একে অপরের সাথে কিভাবে ইন্টারাক্ট করছে। এই যেমন ধরো আমি এখন তোমাদের সাথে কথাবার্তার মাধ্যমে ইন্টারাক্ট করার চেষ্টা করছি, এটা এক ধরনের ইন্টারাকশন। তেমনি পরিবেশের মধ্যে যে বিভিন্ন ধরনের পপুলেশন থাকে তারা একে অপরের সাথে কিভাবে ইন্টারাক্ট করে। মিউচুয়ালিজম মানে হচ্ছে একে অপরের সাহায্য করা, কেউ কারো ক্ষতি করবে না। কম্পিটিশন মানে তোমরা জানো যে কোনো একটা জিনিস পাওয়ার জন্য দুপক্ষ লড়াই করছে। প্রিডেশন মানে শিকার। আর প্যারাসিটিজমের মানে হচ্ছে একজনের ভালো হবে আর একজনের ক্ষতি হবে। প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে তোমাদের আলোচনা করা হবে। এরপরে আসছি পপুলেশন অ্যাট্রিবিউট। এখানে আমরা দেখব যে কোনো একটা পপুলেশন কিভাবে বাড়ে কমে, পপুলেশনের বৃদ্ধি কিভাবে হয়, জন্মহার সম্পর্কে ধারণা নেব,
মৃত্যু হার সম্পর্কে ধারণা নেব, আর হচ্ছে এজ ডিস্ট্রিবিউশন, মানে এক এক জায়গায় দেখবে এক এক ধরনের বয়সের লোক বেশি থাকে। মানে ধরো কোনো একটা জায়গায় দেখলে যে একদম ধরো আমাদের দেশে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ছোট শিশুরা বা তার থেকে যারা একটু বড় হয় তাদের সংখ্যা প্রচুর, তার থেকে এরপর যারা মিডিল এজের থাকে তারা হয়তো একটু কম সংখ্যায় আছে, আর একদম যারা বৃদ্ধ তারা হয়তো আরো একটু কম সংখ্যায় আছে। আবার ধরো অন্য একটা দেশ, ধরো জাপানের কথা যদি বলি, সেখানে হচ্ছে শিশুদের সংখ্যা প্রচন্ড কম হয়, কিন্তু যারা মিডিল এজের রয়েছে তারা মোটামুটি ভালো সংখ্যায় আছে, আর যারা একদম বৃদ্ধ তারাও বেশ ভালো সংখ্যায় আছে। তো যে এজ ডিস্ট্রিবিউশন সেটা এখানে আমরা দেখব। তাহলে এই হয়ে গেল আমাদের চ্যাপ্টার 11, যেখানে আমরা অর্গানিজম এবং পপুলেশন সম্পর্কে জানবো। নেক্সট হচ্ছে ইকোসিস্টেম, মানে বাস্তুতন্ত্র। সমগ্র এই যে পপুলেশন, বা পপুলেশন শুধু বলছে না, যে কোনো জীব হোক, তার আশেপাশে পরিবেশ সবকিছু নিয়ে যে ইকোসিস্টেম গঠিত হয়েছে, সেই বাস্তুতন্ত্র সম্পর্কে এখানে তোমরা জানবে। যে ইকোসিস্টেম এন্ড ইটস প্যাটার্ন, মানে কিরকম হয় বাস্তুতন্ত্রের প্যাটার্ন, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, একটা বাস্তুতন্ত্রে কি কি থাকে, তার প্রোডাক্টিভিটি সম্পর্কে জানবে, উৎপাদন, ডিকম্পোজিশন সম্পর্কেও জানবে। এনার্জি ফ্লো, এটা তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসে পড়ে এসেছো, যে আমরা এরকম একটা ত্রিভুজের মতো পড়তাম, যেখানে ত্রিভুজ না, পিরামিড, যেখানে থাকতো নিচে উৎপাদক, মানে যারা খাবার তৈরি করে, তারপরে থাকতো হচ্ছে প্রাথমিক খাদক, তারপরে থাকতো হচ্ছে গৌণ খাদক, এরকম থাকতো। তো উৎপাদক খাবার তৈরি করতো, সেই খাবার প্রাথমিক খাদক খেত, যেমন ধরো হরিণ, হরিণ ঘাসপালা খায়। আবার হরিণকে কে খায়? বাঘ বা সিংহ এরা খায়। তাহলে এখানে এনার্জি তৈরি করছে উৎপাদক, আর সেই এনার্জি উৎপাদক থেকে প্রাথমিক খাদক, সেখান থেকে গৌণ খাদকে যাচ্ছে। তাহলে এই যে এনার্জিটা ফ্লো করছে, প্রবাহিত হচ্ছে, সেটা এখানে দেখব। পিরামিডস অফ নাম্বার, বায়োমাস অ্যান্ড এনার্জি, আর ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশনটা খুব সুন্দর একটা চ্যাপ্টার, তো এই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। পিরামিডস অফ নাম্বার, বায়োমাস অ্যান্ড এনার্জি, এটাও খুব ভালো একটা জিনিস। মানে কোনো একটা ধরো বাস্তুতন্ত্রে, ধরো একটা গাছ, এই গাছে পাখি থাকে, সেই পাখির ওপর অনেক প্যারাসাইট থাকে, সেই প্যারাসাইটের মধ্যে অনেক প্যারাসাইট থাকে। তো কোনটা কিরকম থাকে সেই ডিস্ট্রিবিউশনটা এই পিরামিডের মাধ্যমে আমরা দেখবো। তো 3 ধরনের পিরামিড পড়বো, নাম্বার, বায়োমাস এবং এনার্জি। চ্যাপ্টার 13, এখানে হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে এই যে আমাদের পৃথিবী রয়েছে, এখানে বিভিন্ন ধরনের জীব রয়েছে, সেটা গাছ হতে পারে, মানে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। এই যে বৈচিত্র্যময় যে জগৎ পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি। এবার এই বায়োডাইভার্সিটি যে আমরা বলছি, তো দেখবে যে বিভিন্ন জায়গায় যে রেয়ার যে সমস্ত জীবজন্তু রয়েছে, তারা সবসময় কোনো না কোনো ক্ষতির মুখে পড়ে। কোনো চোরা শিকারী এসে গন্ডারের, ওই যে এক সিংহ গন্ডার যেটা হয়, তার ওই সিংহটা খুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ হয়তো হরিণের শিং খুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ হাতির দাঁত খুলে নিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু এই সমস্ত জীবজন্তুরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি কি যে পৃথিবীটা একমাত্র হচ্ছে মানুষের, মানুষ যত ইচ্ছা যেমন খুশি ইচ্ছা ভোগ করবে, কিন্তু পৃথিবী কিন্তু সকলেরই। তো এই সমস্ত যে রেয়ার যে জীবজন্তুগুলো রয়েছে, যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে, তাদেরকে কিভাবে আমি সুরক্ষা দিতে পারি, সেটাই হচ্ছে এই কনজারভেশনের মধ্যে রয়েছে। তো বায়োডাইভার্সিটির প্রথমে কনসেপ্ট দেখবো, প্যাটার্নস, এর গুরুত্ব কি, কিভাবে এই বায়োডাইভার্সিটিটা হারিয়ে যাচ্ছে, তারপরে বায়োডাইভার্সিটিকে কিভাবে আমি সুরক্ষা দিতে পারি, হটস্পটের কনসেপ্ট নেব, এন্ডেঞ্জার্ড অর্গানিজম কারা, এক্সটিংশন করা, রেড ডেটা বুক। রেড ডেটা বুকটা একটু বলে রাখি, এটা হচ্ছে IUCN নামক একটা সংস্থা আছে, সে এই রেড ডেটা বুকটা পাবলিশ করে। সেখানে লেখা আছে মানে প্রত্যেকটা জীব কি কি ক্যাটাগরিতে রয়েছে সেটা সেখানে অন্তর্ভুক্ত করা আছে। কেউ হয়তো ভালনারেবল, কেউ হয়তো এন্ডেঞ্জার্ড, কেউ হয়তো এক্সটিংক্ট হয়ে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই, যেমন ডোডো পাখি অস্তিত্ব নেই। তো এই বুককে, মানে এই রেড ডাটা বইয়ের মধ্যে এই সমস্ত অর্গানিজম গুলোকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, তো সেটা এখানে আমাদের পড়তে হবে। তারপরে হচ্ছে স্যাক্রেড গ্রুপস পড়তে হবে, আর বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড রামসার সাইট।
এই রামসার সাইটসটা তোমাদের নতুন অ্যাড করা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি আছে, তারপরে ম্যাপ আছে, এগুলো হচ্ছে এক একটা জায়গা। এই সমস্ত জায়গাতে আমরা কি করি, বিভিন্ন জীবজন্তুকে রক্ষা করে থাকি। এবার হতে পারে এটা দুই ধরনের কনজারভেশনের মধ্যে আমরা করব, এক হচ্ছে ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটু। ইনসিটু হচ্ছে নিজের পরিবেশের মধ্যে তাকে আমি রক্ষা করার চেষ্টা করছি, আর এক্সিটু হচ্ছে সে নিজের পরিবেশে বেঁচে থাকতে পারছে না, আমি তাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আমার বাড়িতে আমি তাকে যত্ন আত্তি করছি। তো এই হচ্ছে ইনসিটু আর এক্সিটু, যেগুলোর মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, রামসার সাইটস পড়বে। তো ভীষণ সোজা একটা চ্যাপ্টার, হেডেক নেওয়ার কোনো দরকার নেই, শুধু পড়তে হবে আর কিছু কিছু ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভের নাম তোমাদের এখানে মনে রাখতে হবে। লাস্টে আসছে এনভায়রনমেন্টাল ইস্যু। সেখানে আমরা কি কি দেখব, পরিবেশের বিভিন্ন সমস্যা, এটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন যে দূষিত পদার্থ রয়েছে, সলিড ওয়েস্ট রয়েছে, সেগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, সেটাকে কিভাবে ম্যানেজ করতে পারি সেটা দেখব। সাকসেস স্টোরিজ অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যুস, মানে বিভিন্ন সময় দেখা গেছে যে পরিবেশ বাঁচানোর তাগিদে অনেক মানুষ কিন্তু সামনে এগিয়ে এসেছে, তাদেরই কথা আমরা এখানে জানবো। প্রথমেই দেখব চিপকো মুভমেন্ট, যেটা সুন্দরলাল বহুগুণা করেছিলেন। চিপকো মুভমেন্টে তিনি কি করেছিলেন, কোথায় করেছিলেন সেটা দেখব। তারপরে হচ্ছে ডিজিএসএম, দাসলি গ্রাম স্বরাজ্য মন্ডল মুভমেন্ট দেখব। আর দেখব কি সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, যেটা হয়েছিল কেরালাতে। আর লাস্টে হচ্ছে অমৃতা দেবী বিষ্ণই মুভমেন্ট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছো, তো পড়তে আরো তোমাদের সহজ হয়ে গেল জিনিসগুলো। আর প্রত্যেকটি খুব সুন্দর সুন্দর জিনিস, লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। তো এই ছিল আমাদের সিলেবাস। এবার আমি কয়েকটা ছোট ছোট টিপস তোমাদেরকে দেব, যে তোমরা যখন এবার তো এমসিকিউ নয়, ডেসক্রিপটিভ ওয়েতে পরীক্ষা, তো পরীক্ষার খাতাটা কিভাবে তোমরা সুন্দর করতে পারো সেটা একটু দেখে নাও। প্রথমত অবশ্যই মার্জিন টেনে নেবে খাতাতে, চেষ্টা করবে যদি পারো চারদিকে মার্জিন দেবে, না হলে দুদিকে মার্জিন দিলেও চলবে। কোশ্চেনের নাম্বার যেন অবশ্যই থাকে, এই হচ্ছে একের ক। এবার কোশ্চেন আছে ম্যালেরিয়ার জীবাণুর নাম কি, কিভাবে লিখবে, এইভাবে লিখবে, ম্যালেরিয়ার জীবাণুটি হলো সম্ভব হলে, এই জায়গায় তোমরা তো ব্ল্যাক আর ব্লু ইউজ করবে, এটা ব্লুতে লিখবে, বাকিটা লিখবে ব্ল্যাকে। কিভাবে লিখবে, ইংরেজিতে লিখলেও কোনো অসুবিধা নেই, ইংরেজি না পারলে বাংলাতে লিখবে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপরে যখন নেক্সট কোয়েশ্চেনটা শুরু করবে, সেখানে কিন্তু অবশ্যই আগের কোয়েশ্চেনে থেকে যেন একটুখানি গ্যাপ থাকে। এখানে আবার নেক্সট কোয়েশ্চেনটা আমি শুরু করলাম, হয়ে গেল একের দাগের কোয়েশ্চেন। এরপরে যখন বড় কোয়েশ্চেন গুলো শুরু করবে, সেখানে কি করে করবে বলতো, ধরো বড় কোয়েশ্চেন আছে, বললো যে অ্যামিবার জীবন চক্রটি লেখো, এটাতে সম্পূর্ণ আছে 5। আবার অন্য একটা কোয়েশ্চেন দিয়েছি এর সাথে, যেটা অল্টারনেটিভ থাকবে, সেখানে ভাঙা ভাঙা কতগুলো কোয়েশ্চেন আছে, যেখানে হয়তো এরকম নাম্বার আছে। এবার তুমি যদি দেখো যে তুমি দুটো কোয়েশ্চেনেরই অ্যান্সার জানো, অবশ্যই যে ভাঙা কোয়েশ্চেনটা আছে সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। কারণ কি, যে বড় কোয়েশ্চেনটা লিখলে খুব জোর তুমি হয়তো 3 থেকে 3.5 মতো পেতে পারো, কিন্তু বড় কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করলে কিন্তু তুমি 4 থেকে 5 মানে পুরো মার্কস এখানে তুলতে পারবে। তো এটা হচ্ছে একটা কনসেপ্ট, যে ভাঙা কোয়েশ্চেন করাটা আমার মনে হয় বেটার। আর যেখানে যেখানে ছবি প্রয়োজন অবশ্যই ছবি দেবে। ধরো অ্যামিবার জীবন চক্রটা করছো, সেখানে কিন্তু তুমি এই সাইকেলের মতো করে হালকা করে একটু তোমার লাইফ সাইকেলটা পুরো দেখিয়ে দেবে, তাহলে যে খাতা দেখবে তার মধ্যে একটা ভালো ইমপ্রেশনের সৃষ্টি হবে, যে হ্যাঁ ভালো লিখেছে, তাহলে আমি তাকে ভালো মার্কসটা দিই। আর উদাহরণ, এক্সাম্পল, চাইলেও এক্সাম্পল দিতে হবে, না চাইলেও কিন্তু এক্সাম্পল দিতে হবে। আরেকটা জিনিস মাথায় এলো, যদি এরকম কোনো বিজ্ঞানসম্মত নাম থাকে, বিজ্ঞানসম্মত নামের নিচে দুটোতে
মানে গণ আর প্রজাতির নামের নিচে আলাদা আলাদা করে দাগ দিতেই হবে, আদারওয়াইজ সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে এই ছিল আমাদের 4th সেমিস্টার এইচএস এর সিলেবাস ডিসকাশন। আশা করি প্রত্যেকেই বুঝে ফেলেছো যে কিভাবে আমরা পড়তে চলেছি। 1 বাই 1 আমরা কিন্তু একে একে করে যাব। আমাদের ক্লাস অলরেডি অ্যাপে চলে এসেছে। তোমরা যারা এখনো আমাদের ক্লাস দেখোনি অবশ্যই প্লে স্টোর থেকে এলিট অ্যাপটা ডাউনলোড করে আমাদের ক্লাস কিন্তু দেখতে পারো। আর আমাদের ক্লাস 5ই অক্টোবর থেকে ফুল ফেজে কিন্তু শুরু হয়ে যাবে, তাই দেরি না করে এখনই তোমরা এলিট অ্যাপ ডাউনলোড করে নিও। সামনেই পুজো, খুব ভালো করে পুজো কাটাও। পুজোর পরে একদম পুরো দমে তোমাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ক্লাসে।